হরমুজ প্রণালী ভবিষ্যৎ নিয়ে মাস্কাটে শেষ হলো ইরান ওমানের যৌথ কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত 12, ওয়েস্ট ব্যাংকে শিশু হত্যার রেকর্ড ইসরায়েলি মানবাধিকার সংস্থার প্রতিবেদন। দুর্নীতি মামলায় 98 সেশনে শেষ হলো নেতানিয়াহুর সাক্ষ্য প্রদান পর্ব। জেরুজালেমে আদালতে চূড়ান্ত শুনানি শুরু। ইসরায়েলে 2 দিনে 6 আরব সংখ্যালঘু হত্যার শিকার। চলতি বছরই উগ্র ইহুদিবাদী হামলায় নিহত 143। দুর্নীতিবাজ মন্ত্রী হলেও ছাড় নেই, অস্ত্র ও ক্ষমতা কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে, ইরাকি প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সার্বভৌমত্ব নিয়ে ওমানের সাথে প্রথম যৌথ বৈঠক করেছে তেহরান। মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি এবং ওমানি কূটনীতিক আব্দুল আজিজ আল হিনাই অংশ নেন। প্রণালীটিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের ফি এবং ওমানের নতুন সামুদ্রিক করিডোর নিয়ে দুই দেশের অবস্থান এখনও অস্পষ্ট। আপাতত ইরান কেবল নিজেদের উপকূলীয় রুট ব্যবহারের কড়াকড়ি আরোপ করেছে। এদিকে উত্তেজনা প্রশমনে মঙ্গলবার কাতারে তেহরান ওয়াশিংটন বৈঠকে বসবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও কাতারে চলতি সপ্তাহে কোনো কারিগরি বৈঠক নির্ধারিত নেই বলে দাবি করেছেন ইরানি উপ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার দোহায় প্রত্যাশিত বৈঠকে যোগ দেবেন। গাজায় কথিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ বেসামরিক মানুষের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবারও মধ্য গাজার দেইর আল বালাহতে এক শিশুসহ আরও 3 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এ নিয়ে গত শনিবার থেকে এ পর্যন্ত 4 শিশুসহ অন্তত 12 প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। অন্যদিকে অধিকৃত ওয়েস্ট ব্যাংকেও শিশুদের উপর ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হত্যাকাণ্ড চলছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে খোদ ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিতসেলেম। সংস্থাটির তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের 28 জুন পর্যন্ত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি হামলায় 1086 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন, যাদের মধ্যে 241 জনই অপ্রাপ্তবয়স্ক। আমেরিকার মধ্যস্থতায় 8 মাস আগে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি যেন কেবলই এক টুকরো কাগজ, যা ক্রমেই পরিণত হয়েছে এক নির্লজ্জ উপহাসে। গাজার খান ইউনিস ও দেইর আল বালাহতে সোমবারও অবরুদ্ধ মানুষের উপর নেমে এসেছে ইসরায়েলি বোমার আঘাত। নাসের হাসপাতালে স্বজনদের কান্নায় ভারী বাতাস, যেখানে পড়ে আছে ছোট্ট শিশু আলিন আল ফার্রার নিথর দেহ। নিহত শিশু আলিনের পরনের পোশাকে লেখা ছিল, আমরা কেবলই কোনো সংখ্যা নই। প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই 8 মাসে 1045 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এই নিষ্পাপ শিশুটির শার্টে লেখা ছিল, আমরা কোনো সংখ্যা নই। দুর্ভাগ্যবশত সে আজ নিজেই শহীদদের একজন হয়ে গেল। আল্লাহ তাকে রহম করুন। কোনো যুদ্ধ বা সংঘাতের ময়দানে নয়, সে যেখানে আশ্রয় নিয়েছিল ঠিক সেখানেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমরা স্রেফ সংখ্যা গুনি। খোদার কসম, এদের প্রত্যেকের একটি নাম আছে। প্রতিটি সংখ্যার পেছনে একটি নাম লুকিয়ে আছে। এই শহীদরা এক একজন নায়ক। জীবিত অবস্থায় সমাজে, পরিবারে ও সব জায়গায় তাদের একটি নাম ও পরিচয় ছিল। গত শনিবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 4 শিশু সহ অন্তত 12 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা 2023 সালের 7 অক্টোবরের হামলায় জড়িত। ইসলামিক জিহাদ ও হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, যুদ্ধবিরতির নামে একপাক্ষিক আগ্রাসনের মুখে রয়েছে গাজাবাসী। বিপরীতে আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চুপ। প্যালেস্টিনিয়ান জনগণকে, বিশেষ করে অবরুদ্ধ গাজাবাসীকে সম্পূর্ণ একা ফেলে দেয়া হয়েছে। এই যুদ্ধবিরতি আর সংঘাত বন্ধের গল্পগুলো কেবলই মিথ্যা। আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিদিন আমাদের ওপর চালানো এই নৃশংস হত্যাকাণ্ডের নীরব সাক্ষী। এদিকে গাজার পাশাপাশি অধিকৃত ওয়েস্ট ব্যাংকেও এক কিশোরকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার সন্ধ্যায় ওয়েস্ট ব্যাংকের প্রশাসনিক কেন্দ্র রামাল্লাতে ইসরায়েলি বাহিনীর অভিযানে আমির আহমদ জাবের নামের 15 বছরের ওই কিশোর মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের মানবাধিকার সংস্থা বিতসেলেম এদিন এক প্রতিবেদনে জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের 28 জুন পর্যন্ত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি হামলায় 1086 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন, যাদের মধ্যে 241 জনই অপ্রাপ্তবয়স্ক, যা 1966 সালে ইসরায়েলের ভূখণ্ডটি দখলের পর থেকে সর্বোচ্চ শিশু হত্যার রেকর্ড।
বিতসালামের নির্বাহী পরিচালক উইলি নোভাকের অভিযোগ, ইসরায়েলের শীর্ষ সামরিক কমান্ডারদের উস্কানিমূলক বক্তব্য ও বিচারহীনতার সংস্কৃতি প্যালেস্টিনিয়ান শিশুদের উপর হত্যার লাইসেন্স এনে দিয়েছে। জাবের মাহমুদুল, টিভেন24 নিউজ ডেস্ক। দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে অবশেষে জেরুজালেমের আদালতে হাজির হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মামলার আইনি প্রক্রিয়া দ্রুত করতে সোমবার বিচারকরা সপ্তাহে 5 দিন শুনানির প্রস্তাব দিলে নেতানিয়াহুর আইনজীবী এর তীব্র বিরোধিতা করেন। এর আগে গত সপ্তাহে প্রায় 1.5 বছর ধরে চলা সাক্ষ্যদান পর্ব শেষ করেন ইসরায়েলের এই দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী, যা এখন মামলাটিকে সমাপনী যুক্তি তর্কের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে এতদিন তেল আভিভের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ কক্ষে তার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে গত 18 মাসে মোট 98টি শুনানিতে অংশ নেন নেতানিয়াহু। এর মধ্যে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা টানা 59 কার্যদিবস ধরে নেতানিয়াহুকে জেরা করেন। যুদ্ধ পরিস্থিতি, নিরাপত্তা বৈঠক, কূটনৈতিক সফর এবং স্বাস্থ্যের অজুহাতে তার আইনজীবীরা বহুবার শুনানি পেছানো বা সংক্ষিপ্ত করার আবেদন করেছিলেন। ইসরায়েলের আরব সংখ্যালঘু সমাজে চলমান অপরাধের তাণ্ডব ও নজিরবিহীন সহিংসতায় গত 2 দিনে 6 জন নিহত হয়েছেন। সোমবার সকালে নাজারেথের কাছে 30 বছর বয়সী আদনান রিহানিকে তার গাড়িতে গুলি করে হত্যা করা হলে এই সংখ্যা অর্ধ ডজনে পৌঁছায়। এর আগে রবিবার টাইবেহতে একজনকে গুলি করে হত্যা এবং তেল আভিভে 2টি গাড়ি বোমা হামলা ও কালানসাওয়েতে জোড়া হত্যাকাণ্ডে 24 ঘন্টায় 5 আরব নাগরিক প্রাণ হারান। এই ঘটনার পর পুলিশ কমিশনার ড্যানি লেভি অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান জোরদারে সোমবার সন্ধ্যায় বিশেষ জরুরি বৈঠক ডেকেছেন। মানবাধিকার সংস্থা আব্রাহাম ইনিশিয়েটিভস জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ফলে চলতি বছরে আরব সমাজে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 143 জনে, যা গত বছরের তুলনায় 12% বেশি। ইরাকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। রবিবার এক আকস্মিক অভিযানে পার্লামেন্ট সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের পর মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি সতর্ক করে বলেন, এই সরকারের অধীনে দুর্নীতি করে কেউ পার পাবে না। জনগণের আমানত রক্ষায় প্রয়োজনে দিন-রাত অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী। একই সাথে রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে কোনো গোষ্ঠীর কাছে অস্ত্র থাকবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজধানী বাগদাদের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের পর এবার দুর্নীতিবাজদের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়ার দিন শেষ। মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে তিনি বলেন, জনগণের আত্মসাৎ হওয়া প্রতিটি অর্থ উদ্ধার করা হবে। এই অভিযান কেবল শুরু। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। সরকারি তহবিল যারা লুট করছে তাদের অবশ্যই তা মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণের টাকা জনগণের কাছেই ফিরবে। আমি কোনো ভুল দেখে চুপ থাকতে পারি না। ইরাকীয় জনগণের স্বার্থ রক্ষায় আমি বিন্দুমাত্র নমনীয় হব না। দুর্নীতি বিরোধী এই চিরুনি অভিযানে নিজের মন্ত্রিসভার কেউ জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। যে কোনো তদারকি সংস্থাকে মন্ত্রীদের অনিয়মের বিরুদ্ধে প্রমাণসহ তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। আমি চাই যে কোনো তদারকি সংস্থা এই সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে আমাকে সরাসরি লিখিতভাবে জানাক। এরপর সেই মন্ত্রীর বিরুদ্ধে আমার অবস্থান কি হয় তা সবাই দেখতে পাবে। আমি তাকে 1 ঘন্টাও পদে রাখব না। এর আগে রবিবার ভোরে বাগদাদের গ্রিন জোনে এলিট কাউন্টার টেরোরিজম সার্ভিসের অভিযানে পার্লামেন্টের মেম্বার ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সহ 47 জনকে গ্রেপ্তার করা হয়। এই নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলার প্রত্যয় জানান আল জায়েদি। জনগণের অর্থ ও জীবন সরকারের কাছে আমানত অভিহিত করে তিনি বলেন, জনগণের স্বার্থের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। একই সাথে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা অস্ত্র নিয়েও কড়া বার্তা দেন তিনি। আজ থেকে ইরাক এক নতুন অধ্যায় শুরু করবে, এক নতুন ইরাক। অস্ত্র ও ক্ষমতা কেবল রাষ্ট্রের হাতেই সীমাবদ্ধ থাকবে। আর যারা সরকারের অংশ হয়ে এতিম ও গরিবদের টাকা চুরি করার কথা ভাবছে তারা ভুল করছে। আমি স্পষ্ট করে বলছি, আপনাদের রেহাই নেই। আমি দিনরাত আপনাদের পিছু নেব। গত মে মাসে ক্ষমতা নেয়ার পর এটি আল জায়েদি সরকারের প্রথম কোনো বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে নতুন আশার আলো।
বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।